খেয়াল করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি ভালো আছো। তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা দেখো, কোনো জায়গায় সমস্যা হচ্ছে কিনা। বোর্ডটা দেখো, সাউন্ড ক্লিয়ার কিনা এই দুটো একটু দেখবা। হ্যাঁ, বোর্ডটা ক্লিয়ার হয়েছে কিনা, বোর্ডটা দেখা যায় কিনা। কে কে আসছো একটু রোল নাম্বারগুলো দিয়ে দাও। রাজিম, সাউন্ড ক্লিয়ার কিনা এবং দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, কোনো সমস্যা হচ্ছে কিনা একটু তাড়াতাড়ি বলো। ওকে, আশা করি সমস্যা হবে না। তোমরা একটু জলদি আসলে আমি শুরু করতে পারি। আজকে আমাদের বলেছিলাম যে জীবন সঙ্গীত কবিতাটা আমরা কিছু ক্রিয়েটিভ প্রশ্ন দেখাবো। আমরা আজকে যে অংশটা পড়াবো জীবন সঙ্গীত কবিতার প্রথম কিছুক্ষণ সময় আমরা মূল বক্তব্যটা একটু আলোচনা করব, এরপরে কিছু ক্রিয়েটিভ দেখাবো, তারপরে যদি সময় থাকে কিছু 2 নম্বরের অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন আমরা শেষ করার চেষ্টা করব। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এবং দ্যাট ইজ তোমরা যারা পরবর্তীতে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবারে আসার কথা ছিল, আসে নাই, কিন্তু প্রথম 3টি কবিতা কপোতাক্ষ নদ, জীবন সঙ্গীত এবং বঙ্গবাণী, এই 3টি কবিতা খুবই ইম্পর্টেন্ট, এবং বলা যায় এই 3টি কবিতার মধ্যে দুটো আসার মতো। হ্যাঁ, এই 3টে কবিতা এই জন্য কোনো রকম বাদ দেওয়া যাবে না। কিংবা সৃজনশীল বলো অথবা তোমার এমসিকিউ বলো, দুটো দিক থেকে খুব গুরুত্ব দিতে হবে। ওকে, সাউন্ড নিয়ে কোনো সমস্যা আছে তোমাদের? সাউন্ড ইয়ারফোন দিয়ে নাও, ইয়ারফোন দিয়ে সাউন্ড ঠিক করে নাও। ওকে, তোমরা একটু আস্তে আস্তে আসছো মনে হচ্ছে। ঠিক আছে, প্রথম দেখো আমরা জীবন সঙ্গীত নিয়ে আলোচনা করি। প্রথম যে অংশটা আলোচনা করবো এখানে লিখে দিয়েছে জীবন সঙ্গীত। এটা জানো, এটা নিয়ে সময় নষ্ট করবো না, তাই না? হেমচন্দ্র, এটা নিয়ে সময় নষ্ট করবো না। এই কবিতাটা একটা ইংরেজি কবিতার ভাবানুবাদ, একটা ইংরেজি কবিতার ভাবানুবাদ, যে কবিতাটার নাম হচ্ছে, এটা স্লাম অ্যাপ্লাই। এরপরে হচ্ছে এই কবিতাটা লিখেছেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফ্লো, এখানে নাম লিখে দিয়েছে, এবং এটা জন্ম এবং মৃত্যুটাও দেওয়া আছে। এটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটু ইম্পর্টেন্ট, এই জন্ম এবং এর লেখা যে কবিতাটা এটাও ইম্পর্টেন্ট। এটা সাধারণত ওয়ান ওয়ার্ড আসে, আর বলবে যে জীবন সঙ্গীত কবিতার ভাবানুবাদ কবিতার ইংরেজি নাম কি, এই বানানটা অবশ্যই ভালো করে খেয়াল করবে। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট। এই 3টি ইম্পর্টেন্ট দিলাম ক নম্বরের জন্য। হ্যাঁ, তো ক নম্বরের জন্য সাধারণত আমরা বলেছি নির্ভুল উত্তর চাই। নির্ভুল উত্তর ছাড়া কিন্তু ক নম্বরে কোনো রকমই তুমি মার্কস পাবে না। তাহলে কি হলো, আমাদের জীবন সঙ্গীত থেকে হেমচন্দ্রের জন্ম মৃত্যুটা দিয়েছি, তারপরে স্লাম অফ লাইফ এর ইম্পর্টেন্ট বলেছি, যেটা জীবন সঙ্গীত কবিতার একটা ভাবানুবাদমূলক কবিতা। এরপরে এটার লেখকের নাম দিয়েছি বা কবির নাম হেনরি ওয়ার্ডসওয়ার্থ। এরপরে দিয়েছি তার লেখক পরিচিতি, অর্থাৎ 1807 থেকে 1982। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা মনে রাখবে। আমি একটু লিখে দিচ্ছি, এটা লেখো, এটা একটু লিখে নাও তোমরা। বৃত্ত সংহার, আশা করি এটা সবাই জানো। হ্যাঁ, এটা সবাই জানো যে বৃত্ত সংহার এটা একটি মহাকাব্য। হ্যাঁ, এই জন্য এটা একটি মহাকাব্য। ঠিক আছে, এই মহাকাব্যটা এটা বেসিক্যালি স্বদেশ প্রেমের অনুপ্রেরণায় মহাকাব্যটা রচিত হয়েছে। আমি একটু স্লো যাচ্ছি কারণ আর 2-1 জন আশেকে দেখি। এটা মহাকাব্য বৃত্ত, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা ধরে নাও, এটাও লিখে নাও। এটা ইম্পর্টেন্ট একটা, যে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যের নাম কি, বৃত্ত সংহার অথবা বৃত্ত সংহার। এটি কোন ধরনের, তুমি বলবা যে এটি একটা মহাকাব্য। তাহলে আমরা মোটামুটি আদ্যপান্ত সব কিছুই পেলাম জীবন সঙ্গীতের। এখন কিছু শব্দার্থ আছে, যে শব্দার্থগুলো ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই শব্দার্থগুলোর বাইরে সাধারণত আসে না, একটু লিখে নিও। তো আমি এটা মুছে দিলাম, শব্দার্থগুলো দেখবা। শব্দার্থগুলো কি কি আসতে পারে, উপরের অংশগুলো দেখো, এখানে কয়েকটা শব্দার্থ লেখো।
এটা বই আছে, তারপরে লিখে দাও শব্দার্থগুলো, অর্থ ভালো করে দেখবে। একটা হচ্ছে সব সময় আসে, দেখো আকিঞ্চন, এই শব্দটা মনে রাখবে, আকিঞ্চন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা গেল। এরপরে যেটা ধ্বজা, এটাও পরীক্ষায় আসে, ধ্বজা। তারপরে হচ্ছে যে লাইনটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বীর্যবান, ঠিক আছে, এই তিনটা। আর একটা দেখো বাহ্য দৃশ্যে, বাহ্য দৃশ্যে দিলাম। এই চারটে উত্তর দেখো। প্রথমে আমরা কি বলেছি, আকিঞ্চন মানে চেষ্টা, এটা সবাই জানো তাই না, এটা পরীক্ষায় আসে, আকিঞ্চন অর্থ চেষ্টা। আর দ্বিতীয়টা দেখো, এটা হচ্ছে দুটো উত্তর আছে, একটা হচ্ছে পতাকা আর একটা নিশান, দুটি মনে রাখবে, হ্যাঁ। তারপরে হচ্ছে বীর্যবান, এটা লিখে রাখো, কোনো সমস্যা হলে বলবা। এটা হচ্ছে শক্তিমান। আর বাহ্য দৃশ্য হচ্ছে বাইরের দৃশ্যে, বাইরের দৃশ্যে বা বাইরের চাকচিক্যময় দৃশ্য। ওকে, এই শব্দার্থগুলো চেষ্টা করবা। ভিভিআই দিলাম, এই চারটা থেকে পরীক্ষায় আসে। ওকে, তাহলে আমাদের অলরেডি ওয়ান ওয়ার্ডগুলো প্রায় শেষ। কি হয়েছে বলো নাদিয়া, আফরিন? মৌলিক ইরেসের সাউন্ড কম আসছে। আমি যখন বোর্ডে যাব তখন একটু সাউন্ড, আমি তো বোর্ডে যাচ্ছি, ক্যামেরাটা একটু ডিস্টেন্স আছে, হ্যাঁ। সুতরাং বোর্ডে গেলে লেখার প্রতি নজর দিবে, আর যখন আমি তোমাদের স্পিকারের কাছে আসব তখন দেখবে সাউন্ডটা হবে। শুধু একটু ইয়ারফোন দিয়ে নাও, তাহলে আমাদের মোটামুটি এর ইনফরমেশনগুলো সবই শেষ। আমরা শেষে চারটে শব্দার্থ দিয়েছি। আকিঞ্চন শব্দের অর্থ হচ্ছে চেষ্টা, ধ্বজা শব্দের অর্থ পতাকা বা নিশান, বীর্যবান হচ্ছে শক্তিমান, বাহ্য দৃশ্যে বাইরের দৃশ্যে। ওকে, আর কি হচ্ছে তার মহাকাব্যের নাম কি? মহাকাব্যের নাম হচ্ছে বৃত্ত সংহার। বানানটা খুব সুন্দর করে মনে রাখবে। আর একটা মনে রাখবে, জীবন সঙ্গীত কোন কবিতার ভাবানুবাদ? আসলাম অফ লাইফ, এটাও খুব ভালো করে মনে রাখবে বানানটা। অনেকে এটাকে ফেজম অফ লাইফ বলে, পিটা থাকবে না, পি উজ্জ থাকবে। এই কবিতার লেখককে হেনরি ওয়ার্ডসওয়ার্থ, এটাও মনে রাখবে। এই কয়টা অংশ মনে রাখলে ক নম্বরের জন্য কমন পাবে। ওকে, এবং আমি বলেই দিচ্ছি এখান থেকে কিন্তু তোমরা এবার প্রশ্ন পাবা, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব একটা সৃজনশীল কোশ্চেনে চলে যাব। তার আগে আমি একটু মূল বক্তব্য বলবো। মূল বক্তব্যটা বলার আগে সবাই একটু আমার কথা, এইবার কথা খেয়াল করবে। কথাটা হচ্ছে যে এখানে কি বলা হয়েছে, জীবন সঙ্গীত মানে কি? জীবন সঙ্গীতটা কি? জীবন মানে লাইফ, সঙ্গীত মানে কি? গান। কিন্তু এইভাবে বললে হবে? আসলে এইভাবে বললে হবে না। তুমি মনে রাখবা যে আমরা হচ্ছি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ, অর্থাৎ জীবের মধ্যে শ্রেষ্ঠ। আমাদের যে পৃথিবীতে আনা হলো, আমাদের জন্য কিছু নির্দিষ্ট পরিমাণ কাজ আছে। আর এই কাজ করতে গিয়ে আমরা সবসময় চিন্তা করি যে ধরো তোমার বাবা, তোমার সংসারের একজন কর্তা মানুষ। তোমার বাবা সকালবেলা ভোরবেলা গোসল টোসল করে অফিসে যান, সারাদিন খেটে 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 অফিস থেকে বাড়িতে ফেরেন। তারপরে অফিসে এসেও আবার পরিশ্রম করতে হয়। এই কাজগুলো তোমার বাবা কিন্তু 1 ঘন্টা কাজ করলে হয়ে যেত, কিন্তু তা নাই। তোমার বাবা 20 ঘন্টার মধ্যে 18 ঘন্টা কাজ করছেন তোমাদের জন্য। এখন তোমার বাবা যদি হঠাৎ করে বলে আমি এই কাজ করছি, আমি এই কষ্ট করছি, এই টাকা রোজগার করছি, কিসের জন্য? আমার ভালো লাগে না, আমি সংসার থেকে বৈরাগ্য গ্রহণ করলে আমি চলে যাব। তাহলে তোমার বাবাটা কখনোই, তোমার বাবার জীবনটা সার্থক নয়। তোমার মা যদি বলে আমি সারাদিন রান্নাবাড়া করি, আমি সবাইকে গুছিয়ে দিই, আমি সবাইকে রেডি করে দিই, আমি সংসারের সমস্ত কাজ করছি, আমার আর ভালো লাগছে না, আমার জন্য কেউ নাই, আমিও সংসার ত্যাগ করে চলে যাব, এই জীবনটাও সত্যিকার অর্থে ভালো জীবন নয়। আসলে তাহলে কি, আমাদের প্রত্যেকের একটা গণ্ডি আছে, এই গণ্ডির মধ্যে আমাদের থাকতে হবে। আমাদের যে কাজ যা, সেই কাজ যথাযথভাবে করাই হচ্ছে একটা যুদ্ধক্ষেত্র। আমার কাজ কি তোমাকে পড়ানো, তোমার কাজ কি পড়া। তাহলে আমার কাজ যদি পড়ানো হয় এটা আমার কাজ, তোমার কাজ যদি পড়া হয় তাহলে এটা তোমার কাজ। তাহলে তোমার কাজ তোমার কাছে ইবাদত, আমার কাজ আমার কাছে ইবাদত। তাহলে আমরা কি করতে পারবো?
তুমি কখনোই তোমার কর্মপরিধি ছেড়ে অন্য জায়গায় যাবে না, আমি আমার কাজ ছেড়ে অন্যদিকে যাব না। আমি কখনোই তোমাকে বলতে পারবো না যে আমি এই যে কষ্ট করছি, ঘেমে গেছি, আমি তোমাদের জন্য এত কষ্ট করব কেন, এটা আমি বলতে পারবো না। এটা বললে সত্যিকার অর্থে আমরা কখনোই স্মরণীয় বা বরণীয় হতে পারবো না। এখন এর পরে কি আছে? এর পরের অংশে বলা হয়েছে, প্রথম অংশে যে বলা হলো, দ্বিতীয় প্যারায় বলা হলো যে, আমি কবিতাটা একটু হালকা করে দেখে নিই তাহলে বুঝবেন। এর পরের অংশে বলা হচ্ছে যে, তবে বলছে যে বাহ্য দৃশ্যে ভুলোদারে মন, কিন্তু আমরা এই কাজ করতে গিয়ে হঠাৎ করে চাকচিক্যময় জীবনের প্রলোভনে পড়ে আমরা এমন কিছু করে ফেলি যেটা আমাদের জীবনটা অস্থির হয়ে যায় এবং আমরা আর শেষ রক্ষা করতে পারি না। এই জন্য কোনো রকম বাইরের চাকচিক্যময় দৃশ্য দেখে আমাদের ভুলে গেলে চলবে না, আমাদের কর্মপরিধির মধ্যেই থাকতে হবে। আচ্ছা, এর পরের যে অংশ, সে অংশ হচ্ছে, বলছে করযত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়। অনিত্য মানে কি? কখনোই ধ্বংস হয় না, কখনোই শেষ হয়ে যায় না। যত্ন করতে হবে। তুমি যে কাজই করো না কেন, ধরো রিক্সা চালায় একজন, সে রিক্সা যে চালায় তাকেও যত্ন করে রিক্সা চালালে সে অর্থ ইনকাম করতে পারবে, সে পৃথিবীতে এস্টাবলিশ হতে পারবে। কিন্তু তার কাজটা যদি সে ঘৃণা করে অথবা তার কাজটা সে যদি অবহেলা করে, তাহলে কখনোই সে উন্নতি লাভ করবে না। এই জন্য যার কাজ সে সম্মানের সাথে করবে, তাহলে তারও জয় হবে, ভাবের উন্নতি হবে, পৃথিবীর উন্নতি হবে। এর পরের অংশে আমরা আরেকটু জায়গায় যাব। তারপরে বলছে, দিন যায় ক্ষণ যায়, সময় কাহার জন্য অপেক্ষা করে না। তাহলে এই জায়গায় কি হচ্ছে? সময় বহমান, সময় সবসময় চলতেই থাকে। আমি যদি বলি আজকের কাজ কালকে করব, কালকের কাজ পরশু করব, তাহলে কিন্তু সময় আমাদের জন্য অপেক্ষা করবে না, ওই কাজটা করা হবে না, আমাকে আর তেমন কিছুই করা হবে না, আমি ভালো ব্যক্তিত্বে পরিণত হব না। ক্লিয়ার? তাহলে আমাদের উপদেশটা কি? এই কবিতা কিন্তু আমাদের উপদেশ দিয়েছে। এই কবিতার মাধ্যমে কিন্তু আমরা বাস্তবতা শিখতে পারি। এই কবিতার মাধ্যমে কিন্তু আমরা আমাদের কাজ, কোন ধরনের কাজ, সেই কাজগুলো কিন্তু আমরা যথা নিয়মে করতে পারি এবং শিখতে পারি। এরপরে আরেকটা জায়গায় বলা হলো যে, সংসারে সংসারী সাজ, করো নিত্য নিজ কাজ। তোমার সংসারে কি কাজ আছে সেই কাজটাই তুমি করো, সেটাই সফল হবে। তুমি একজন ছাত্র, তোমাকে এখন দেশ চালানোর জন্য বা প্রশাসন চালানোর জন্য তোমাকে নিয়োজিত করা হয় নাই। তুমি ছাত্র, তোমার ওই কাজ। আমার শিক্ষকতা করা, আমার এইটুকুই কাজ, আমি অন্য কাজ করব না। অর্থাৎ সেই কাজে আমি সাফল্যময় হতে পারবো না। এবং শেষ পর্যন্ত বললেন যে, আমরা শেষের দিকে চলে যাই যে, পৃথিবী এই সমস্ত ব্যক্তিদেরকে অনুসরণ করতে হবে, তাহলে একদিন দেখবা আমরা স্মরণীয় হয়ে থাকতে পারবো। এখন মজার ব্যাপার হচ্ছে, আমরা এই পৃথিবীতে আসলাম, একটা গড় আয়ু হিসেবে 70 বছর 72 বছর বাঁচলাম। বেঁচে থাকার পর একদিন এই পৃথিবী ছেড়ে চলে গেলাম, আমি কিছুই করলাম না, আমাকে আর কেউ চিনল না, আমার আশা এবং যাওয়াই শেষ। তাহলে যদি আমার আশা এবং যাওয়াই শেষ হয়, তাহলে আমার তো লাভ হলো না, তাই না? আমাকে এমন কিছু করে যেতে হবে যা পৃথিবীর মানুষ, পরবর্তী প্রজন্ম আমাকে মনে রাখে। তাই আমাদের জন্য একটা সুন্দর গোল স্থাপন করতে হবে, যে গোলটা আমরা নির্দেশ করব, যে জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো। আমাদের সামনে একটা কি দেয়া আছে? আমাদের সামনে একটা লক্ষ্যস্থল দেয়া আছে। এই লক্ষ্যস্থল আমাদের যেতেই হবে, পৌঁছাতেই হবে। যদি না পৌঁছানো পারা যায়, তাহলে মানুষ আমাদেরকে ব্যর্থ ভাববে। তোমার লক্ষ্যস্থল কোথায়? তোমার সামনে এসএসসি পরীক্ষা, তোমার একটা ভালো রেজাল্ট করতে হবে, এইটাই তোমার লক্ষ্যস্থল। আমার লক্ষ্যস্থল কোথায়? আমি একজন শিক্ষক, তোমাদেরকে এই সাবজেক্টে ভালো করাতে হবে, এটা আমার লক্ষ্য। তাহলে তোমার লক্ষ্য কি? তোমার লক্ষ্য হচ্ছে ভালো রেজাল্ট করা। আমার লক্ষ্য কি? তোমাকে দিয়ে ভালো রেজাল্ট করানো। আর আমাদের সবার লক্ষ্য কি? স্কুলটাকে তুলে ধরা। এক একজনের ক্ষেত্রে দেখো এই লক্ষ্যস্থল নির্ধারণ করা আছে। এই লক্ষ্যস্থল ছেড়ে আমরা কেউ বেরিয়ে যেতে পারবো না। মানুষ জাতিকে এইভাবেই সৃষ্টি করেছে যে আমাদের জন্য নির্ধারণ করা আছে যে এই কাজগুলো পরম যত্নে তৈরি করতে হবে। তাহলে কিসের উন্নতি হবে? আমার উন্নতি হবে। আমার উন্নতি হলে কি হবে? ভবের, পৃথিবীর, অর্থাৎ সবার উন্নতি হবে। আমাদের লক্ষ্যই এটা। তাহলে এই কবিতায় বলা হয়েছে যে, শুয়ে থাকলে হবে না, লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, অর্থাৎ শুধু ঘুমিয়ে কাটা বা তা হবে না, তোমার নির্দিষ্ট কাজ তোমাকেই করতে হবে। বুঝতে পেরেছ? আমরা এখন চলে আসবো ক্রিয়েটিভ একটা কোশ্চেনে, তোমরা রেডি হও। ওকে, এখন আমি ক্রিয়েটিভ কোশ্চেনটা দিয়ে দিচ্ছি।
ইম্পর্টেন্ট। দেখো উদ্দীপক, উদ্দীপক একে লেখো দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখো তো এদিক ক্লিয়ার কিনা। আচ্ছা আমি একটু না একটু সরাই দিতে হবে। আচ্ছা দেখো মোবাইলে একটু হালকা আমি দেখো তো পুরাপুরি দেখা যাচ্ছে কিনা। আচ্ছা একটু ছোট করে লিখছি, হয়ে আছে। তারপর দেখো তিনি বর্ণ বৈষম্য ও লিপিবদ্ধ মানুষের পক্ষে সারা জীবন সংগ্রাম করেছে। ওকে, এখন ক নম্বর দেখো। প্রথমেই দেখো ভজা শব্দের অর্থ কি, এটার জন্য 1 নম্বর। ক নম্বর দেখো বলো না কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। এটা হচ্ছে ব্যাখ্যা করো। এটা 2 নম্বর। গ নম্বর দেখো উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা স্মরণীয়
কবিতার কোন দিক সঙ্গতিপূর্ণ? এইটা 3 নাম্বার আলোচনা করো। 6 নাম্বার মহাজ্ঞানী ওকে 4 নাম্বার। এই মোটামুটি 4টে প্রশ্ন আমরা দিলাম। এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে। তো আমাদের বেসিক্যালি এখানে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই জন্যই বলবো ক এবং খটা, ক নাম্বারটা চেঞ্জ হবে, খ নাম্বারটা কিন্তু কাছাকাছি কিছু প্রশ্ন পড়ে এরকমই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের প্রথম বুঝতে হবে যে আসলে উদ্দীপকটা আমরা বুঝতে পেরেছি কিনা, এবং তুমি সবসময় খেয়াল করবে উদ্দীপকের সাথে আমাদের কবিতার কোথায় মিল আছে, এবং সেই অংশগুলো আগে আমাদের টার্গেট করতে হবে। এই অংশগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা করা সম্ভব। এখন আমি চলে আসি, এখান থেকে একজন ব্যক্তির নাম করেছি ম্যান্ডেলা। হ্যাঁ, নেলসন ম্যান্ডেলা। এই নেলসন ম্যান্ডেলা তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি কি সারা জীবনই যুদ্ধ করেছেন? সারা জীবন যুদ্ধ করেছেন মানে কি? মৌন যুদ্ধ করেছেন, কখনো জেলে গেছেন, কখনো মানুষের হয়ে কাজ করেছেন, মানুষের কথা বলতে গেছেন। এইভাবেই যুদ্ধ করা আর কি। যুদ্ধ করা, আমরাও যুদ্ধ করছি কাজের মধ্যে, তাই না? তো যুদ্ধ করা সবসময় যে এই ঢাল তলোয়ার সরকি নিয়ে যুদ্ধ করতে হবে তা কিন্তু নয়। কখনো কখনো মানুষের কথা দিয়েও যুদ্ধ করা যেতে পারে। এই জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তিনি কি করেছেন? তার জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছেন, দীর্ঘ জীবন তিনি জেলে কাটিয়েছেন, এই কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তো বলার পরে এই জায়গায় বলা স্মরণীয়। এখানে কি আমাদের মাঝে স্মরণীয়, আমাদের মাঝে স্মরণীয় কেন? আমরা তাকে স্মরণ করি না। এই যে আমি এখন তার নিয়ে একটা সৃজনশীল লিখছি, এটা কিন্তু তাকে স্মরণ করা হলো এবং হয়ে আছেন তিনি বর্ণ বৈষম্য। তাহলে কিসের উপরে? তিনি বর্ণ নিয়ে কাজ করেছেন। অর্থাৎ এই যে আমেরিকা এখন কি হচ্ছে দেখো, সাংঘাতিক অবস্থা খারাপ। হ্যাঁ, যে এখানে কিন্তু বর্ণ বৈষম্য, একজন কালোকে মেরে ফেলে দিয়েছে। হ্যাঁ, তো এটা কিন্তু অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। এই জন্য বর্ণ বৈষম্য এবং নিপীড়িত মানুষের। এছাড়া শুধু কি তাই করেছেন? না, যারা এই সমাজে নিগৃহীত, নির্যাতিত, যাদেরকে বারবার কি করা হচ্ছে, যাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদের পক্ষে তিনি কথা বলেছেন এবং সংগ্রাম করেছেন। তার আদর্শ, এখন চলে আসো তার আদর্শ আমাদের অনুপ্রেরণা। তিনি যে আদর্শের চলেছেন, পথ চলেছেন, সেটা আমাদের অনুপ্রেরণা। অর্থাৎ আমাদেরকে এরকম হতে হবে। আমাদেরকে কি করতে হবে? এমন কিছু করতে হবে যাতে অন্যায়ের প্রতিবাদী আমরা হতে পারি, তাই তো? তারপরে তিনি বিশ্ববরণ্য। বিশ্ববরণ্য মানে বিশ্ব মানুষ তাকে এক নামে চিনে, তাকে বরণ করে, তাকে স্মরণ করে, তাকে লক্ষ্য করে, তাই না? তাহলে আমরা ক্রিয়েটিভের এই সৃজনশীলটা, এই উদ্দীপকটা বুঝলাম। কথা হলো ধ্বজা শব্দের অর্থ কি? এই জাতীয় কবিতা বলেছি। এই প্রশ্ন হলে কি করবে? 1 নম্বর প্রশ্ন, ক নম্বর, এটা সবাই জানো। উত্তরটা লিখে দাও। এই উত্তরটা আমি বলবো না, উত্তরটা তোমাদের জন্য। ধ্বজা শব্দের অর্থ কি? উত্তরটা তোমাদের জন্য। প্লিজ তাড়াতাড়ি আমাকে লিখে দাও, তাড়াতাড়ি লিখে পাঠাও উত্তরটা। আমি তোমাদের একটু সময় দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক। হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। দেখো, এটা তো ইন্টারনেট আমারও হাতে নাই, তোমারও হাতে নাই বাবা। আমি অনেক চেষ্টা করছি। আজকে নেটওয়ার্কটা একটু ডাল। হ্যাঁ, এখন ঠিক আছে। দেখো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই তো ঠিক হয়ে গেছে, আমি বাম দিকে দেখতে পাচ্ছি। ক নম্বর উত্তরটা তোমরা দাও। পতাকা, ভেরি গুড। নিশান, হ্যাঁ, ঠিক আছে। নিশান শব্দের, ধ্বজা শব্দের অর্থ, ধ্বজা শব্দের অর্থ লিখে ফেলেছ, গুড। আমি দুটো উত্তর দিয়েছিলাম, তাহলে আমাদের 1 নম্বর শেষ। এটা তোমরা পেরেছো। এখন বলো, বলো না কাতর স্বরে। এটা কিন্তু বলো না, বলো না কাতর স্বরে। তারপরে কি? কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে। এখানে দেখো, বৃথা জন্ম এ সংসারে। বৃথা বলো না যে আমার এই সংসারে জন্ম হয়েছে, আমি আসলে বৃথা, এই কথা কেউ বলো না। সবাই লিখতে চাও? উত্তরটা লিখে ফেলো। উত্তরটা আমি লিখে দিচ্ছি অথবা বলে দিচ্ছি। সবাই একটু সময় দিয়ে লেখো, যাদের খাতা কলম আছে। আমি উপরের অংশটা মুছে দিই।
আচ্ছা, এটা আমি আগে মৌখিক বলে দিই, পরে শেষের দিকে আমি মূল এটা লিখে দিব, তোমরা উত্তরটা লিখে দেবে। আচ্ছা, এটার উত্তর এখানে এই জায়গায় লেখো, অংশটা লেখো। এটা কি হবে? এখানে লেখো উত্তরটা, জ্ঞানমূলক লেখো। কবি জীবনকে বৃথা বলে নিষেধ করেছে। ঠিক আছে, এই হচ্ছে জ্ঞান। এই জ্ঞানটা দিয়ে দিলে 1 নম্বর পাবে। হ্যাঁ, এখন আমরা জ্ঞানটা পেয়ে গেলাম। কবি জীবনকে বৃথা বলে ক্রন্দন করতে নিষেধ করেছেন, এটা জ্ঞান। এখন জ্ঞানটা হয়ে গেল। জ্ঞান হলে আমাদের এটার বিশ্লেষণ কি হবে? বিশ্লেষণ করবে যে এইভাবে বিশ্লেষণ করবে, মানব জীবন সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ সকল জীবের মধ্যে মানব জীবনই শ্রেষ্ঠ। তো এই জীবনে প্রত্যেকের উপরে কিছু না কিছু দায়িত্ব অর্পণ করা আছে। এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকেই কখনো হতাশ হয়, অনেকেই কখনো নিজের প্রতি মনে করছে যে অবিচার করা হচ্ছে, এই জন্য সে হাল ছেড়ে দেয়, অর্থাৎ সেই কাজে সে আর মনোযোগ দিতে চায় না। তখন সে নিজেকেই বলে যে এত কাজ করছি, আমার জীবনটা আসলে বৃথা, আমি এই জীবনে আর এই কাজগুলো করতে চাচ্ছি না। তো এই জায়গায় উপদেশ দেওয়া হয়েছে, নিজের জীবন বৃথা বলার অধিকার তোমার নাই, কারণ এই কর্মপরিধির মধ্যেই তোমাকে থাকতে হবে। তাই জীবন বৃথা বলার কোনো সুযোগ নাই। তুমি যদি এই জীবনে কোনো ভালো কাজ করো, তাহলে যেমনিভাবে তোমার উন্নতি হবে, এমনিভাবে এই ভবের উন্নতি হবে। সুতরাং সবাই সবার কাজে মনোযোগ দিতে হবে, সুন্দর মতো সেই কাজগুলো করতে হবে। ওকে, এই হচ্ছে উত্তর। পরে এই ইয়েটা একটু ভিডিওটা দেখে নিও, তাহলে ক শেষ, খ শেষ। গ নম্বর চলে আসো। তোমরা জানো যে গ নম্বরে আমাদের 3টি অংশ হয়, তাই না? গ নম্বরে 3টি অংশ হবে। এই 3টি অংশের মধ্যে জ্ঞানমূলক উত্তরটা দিবে। গয়ের জ্ঞানমূলক দেখো, গ জ্ঞান। জ্ঞানমূলক উত্তর কি হবে দেখো, এখানে লেখো উদ্দীপকে, এভাবে লেখো নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, ওকে, এটা জ্ঞানমূলক হবে। কি লিখেছে দেখো ভালো করে, এরপরে বিশ্লেষণ তোমরা নিজেরাই পাবে। উদ্দীপকে আছে, উদ্দীপকের নেলসন ম্যান্ডেলার স্মরণীয় হয়ে থাকা জীবন সঙ্গীত কবিতার কোন দিক সঙ্গতিপূর্ণ? আমি দেখো সঙ্গতিপূর্ণ দিকটা কি, মহাজ্ঞানী এবং মহাজনদের যে স্মরণীয় হয়ে থাকা সেটাই হচ্ছে সঙ্গতিপূর্ণ। তাহলে আমি উত্তরটা লিখে দিয়েছি, উদ্দীপকে নেলসন ম্যান্ডেলার স্মরণীয় হয়ে থাকার সাথে জীবন সঙ্গীত কবিতার মহাজ্ঞানী বা মহাজনদের সঙ্গতি আছে। ক্লিয়ার? সেম এই উত্তরটাই লিখবে। এই উত্তরটা লেখার পরে কি লিখবে, এরপরে তোমরা টেক্সট বিশ্লেষণ করবে। আমি কিন্তু বারবার বলি, তোমাদের কিন্তু একটু ভুল হচ্ছে। তোমরা অনেকেই মনে করো যে আমরা একটা বিশ্লেষণ করলেই হয়, কিন্তু মনে রাখবে আমি কিন্তু বলেছি যে তোমাদের টার্গেট কিন্তু 10, তোমাদের টার্গেট কিন্তু 8 পাওয়া নয়। তাহলে তোমার সাথে আর একটা স্টুডেন্টের মূল পার্থক্য কোথায়?
তোমার সাথে আরেকটা স্টুডেন্টের মূল পার্থক্য হচ্ছে তুমি সুন্দর করে লিখবে, গুছিয়ে লিখবে, প্যারা করে লিখবে এবং সিস্টেম মেনে লিখবে। আর একটা স্টুডেন্ট সে সিস্টেম মেনে লিখবে না, সে হয়তো 8 পেতে পারে, কিন্তু তোমার টার্গেট হচ্ছে 10 পাওয়া, এই জন্য সিস্টেমটা মেনে লিখবে। তাহলে গ নাম্বারে আমরা কি করব? গ নাম্বারে আমরা যেমন প্রথম অংশ দেওয়ার পরে জ্ঞানমূলক দেওয়ার পরে আমাদের যে অংশটা থাকবে সেই অংশটা টেক্সট বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ টেক্সট মানে কি, তুমি বইয়ে কোথায় পড়েছো সেই অংশটা বিশ্লেষণ করবে, কখনোই তুমি উদ্দীপক বিশ্লেষণ করবে না, উদ্দীপকটা থার্ড প্যারাগ্রাফে বিশ্লেষণ করবে। তাহলে বিশ্লেষণটা কি? উদ্দীপকের নেলসন ম্যান্ডেলা স্মরণীয় হয়ে থাকা জীবন সঙ্গীত কবিতার কোন দিক সঙ্গতিপূর্ণ? তাহলে প্রথম উত্তর পেয়ে গেছি কোন দিক, এখানে দেখো কোন দিকটা মহাজ্ঞানী এবং মহাজনদের যে স্মরণীয় হয়ে থাকার ব্যাপারটা আমরা এইটা দিক সঙ্গতিপূর্ণ। এখন আলোচনা করো বলো জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র আসলে পৃথিবীতে যারা এসেছেন তাদের প্রত্যেকেরই কিছু সীমাবদ্ধতা এবং কিছু কাজের কথা বলেছেন। এই কাজ করতে গিয়ে বলছে যে তাদের লক্ষ্য হবে, একটা লক্ষ্য স্থির করা আছে। এই লক্ষ্য স্থির করা কি? উন্নতি করা। কিসের উন্নতি করা? ভবের বা নিজের। এই নিজের উন্নতি হলে কি ভবের উন্নতি হবে, এবং এই ভবের উন্নতি করতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের যারা প্রাতঃস্মরণীয় ব্যক্তিরা যারা ভালো কাজ করে গেছেন তাদেরকে স্মরণ করতে হবে। এই স্মরণ করতে গিয়ে তাদের পথ অনুসরণ করতে হবে। এই পথ অনুসরণ করলেই, তাদের দিক নির্দেশনা মতো চললেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব, এই তো। এবং পৌঁছে গেলে তাদের মতো আমরা একদিন অবশ্যই স্মরণীয় হয়ে থাকবো। এই দেখো আমার কথা শেষ, আমি টেক্সট বর্ণনা করেছি। এখন চলে আসো, এখানে বলবা একদম থার্ড প্যারায় বলবা, এখানে যে উদ্দীপকে বলা হয়েছে যে বিশিষ্ট ব্যক্তি নেলসন ম্যান্ডেলার কথা বলা হয়েছে, যে ব্যক্তিটা দীর্ঘদিন ধরে তিনি কারাভোগ করেছেন এবং তার একটাই উদ্দেশ্য ছিল, সে কিন্তু নিজের ব্যক্তিগত কোনো কাজের জন্য নয়, তার উদ্দেশ্য ছিল এই বর্ণবাদী মানুষগুলোকে উদ্ধার করো এবং নির্যাতিত মানুষগুলোকে টেনে নিয়ে আসা এবং তাদের একটা সুন্দর এবং সুস্থির একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলে দেয়া। এই করতে গিয়ে তিনি বছরের পর বছর তিনি কি করেছেন? জেলে কাটিয়েছেন, এবং সেই জীবনটা অবশ্যই বিষণ্ণময় জীবন, এবং সেই জীবনটা অবশ্যই কোনো ভালো জীবন নয়, কষ্টকর, বেদনাময়, কিন্তু তারপরেও তিনি করে গেছেন। এটা হচ্ছে এই যে উদ্দীপকের। এবং শেষ পর্যন্ত তিনি করে কি হয়েছেন? তিনি কি মানুষের কাছে অবহেলিত হয়েছেন? না, তিনি হয়েছেন মানুষের কাছে চিরসুখের স্মরণীয়। অর্থাৎ মানুষ যতদিন পৃথিবী বাঁচবে এই নেলসন ম্যান্ডেলাকে সবাই স্মরণ করছে, এটাই তার প্রাপ্তি। অর্থাৎ সে যদি আমাদের বুকে নাও থাকে, সে যদি আমাদের পৃথিবীতে নাও থাকে, অর্থাৎ কোনো এরকম স্মরণীয় ব্যক্তি যদি পৃথিবীতে নাও থাকে, তার কথা আমরা যুগ যুগ ধরে স্মরণ করি। অনুরূপভাবে দেখো, আমরা যদি এই অংশটা দিবে না, যদি এই অংশের উপরে কিন্তু তোমার স্বাধীনতা যুদ্ধের কথা আসতে পারে, স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের কথা আসতে পারে, তো তারা তো এখন আমাদের সাথে নাই, তারা নেই বলেই তো আমাদের কাছে স্মরণীয়। তাদেরকে যে আমরা স্মরণ করছি প্রতি সময়ে, প্রতি বছরের বিশেষ সময়ে এবং সব সময় স্বাধীনতার কথা আসলে তাদের কথা আমরা স্মরণ করি, এটাই তার প্রাপ্তি। সুতরাং এইটা হচ্ছে লাস্ট প্যারায় দিয়ে দিও, তাহলে উত্তরটা হয়ে গেল। আহামারি বড় করার দরকার নেই, কবিতার প্রশ্নগুলোর উত্তর কিন্তু বেশি বড় করা যাবে না। মোটামুটি তোমার এই যে 10-12টা সেন্টেন্সের মধ্যে তোমরা শেষ করবে। তোমার টার্গেট থাকবে যেভাবেই হোক 10 পেতে হবে। আর 10 পেতে হলে আনুষঙ্গিক কথাই বলতে হবে, অপ্রাসঙ্গিক কথা আমরা কোনো রকমই নিয়ে আসবো না। অপ্রাসঙ্গিক কথা কেউ বলবে না প্লিজ। যখনই একটা লেখার মধ্যে অপ্রাসঙ্গিক কথা চলে আসবে তখনই তোমার এক্সামিনার নাম্বারটা কমিয়ে দেবে। এই জন্য যা চেয়েছে একদম সহজ কথা। ক্রিয়েটিভ মানে কিন্তু সহজ কথা। ক্রিয়েটিভ মানে হচ্ছে জিনিসটা বোঝা। তুমি জিনিসটা বুঝে লিখতে পারলে ক্রিয়েটিভটা লেখা হয়ে যাবে। শুধু সিকোয়েন্সটা মেনটেন করবা এবং প্যারাগুলো মেনটেন করবা, দেখবা তোমাকে 10-এ 10 দিতে বাধ্য। তবে ক নাম্বারটা হতেই হবে, ক নাম্বারটা এবং খ নাম্বারটা যেন পূর্ণাঙ্গ হয়, তাহলে তুমি 10-এ 10 পাবা। ক্লিয়ার? তাহলে আমাদের 3 নম্বরে কিন্তু আমরা পেয়ে গেলাম, 3 নম্বরে আমাদের উত্তরটা শেষ। 4 নম্বরটা আচ্ছা, এখানে আশরাফি জামান বলে একজন মেয়ে তুমি লিখেছ, আশরাফুজ্জামান, তো তুমি লিখেছো 10 পাওয়া যায় কিনা। আচ্ছা, তোমাদের আসলে আমাদের উচিত ছিল কয়েকটা খাতা এবার ফটোকপি করে রাখা। 10 পাওয়া যায় এই জন্যই যে আমাদের কিন্তু যখন ট্রেনিং দেয় বা যখন
আমরা সিকিউতে এই ক্রিয়েটিভ কোশ্চেনে একটা ট্রেনিং পেয়েছিলাম। তো ওখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া ছিল যদি কোনো শিক্ষার্থী যে তার নিয়ম মতো সে সিকোয়েন্স মতো সে প্রশ্নটির উত্তর করে তাহলে আপনারা 10 দিবেন, এবং বোর্ড থেকেও কিন্তু বলে। কিন্তু আসলে দেখো শিক্ষকদের মধ্যে কিছু গোড়ামি আছে, মানে আমরা যে শিক্ষক আমাদের মধ্যে কিছু গোড়ামি আছে। এই গোড়ামির জন্য আমরা অনেক সময় চিন্তা করি একটা সিকিউ বাংলা লিখেছে আমি 10-এ 10 দিব, এই জন্য অনেক সময় দেওয়া হয় না। তবে আমি কিন্তু স্কুলেও দু একটা দেওয়া হয়েছে, যেমন এইবার যে তোমার একটা ছেলে তোমার শীর্ষেন্দু সাহা, ও কিন্তু বাংলায় প্রায় 90% নাম্বার পেয়েছে, 187 নাম্বার পেয়েছে। তার মানে অনেক নাম্বার পেয়েছে। তাহলে 187 নাম্বার মানে ধরো 90, তাহলে 9 দুগুণে 18, 80, 9 দুগুণে মানে 90-এর উপরে নাম্বার পেয়েছে। তাই 90-এর উপরে নাম্বার পেয়েছে, এবং সেখানে তোমার ক্রিয়েটিভ তোমার কি আছে যেন এমসিকিউ এর 60 আছে, আর 60 তো পাই নাই, সে কয়েকটা এমসিকিউ ভুল করেছিল। তো এমসি দুটো মিলে 4 নাম্বার কম আছে, তাহলে বাকি হচ্ছে সে কিন্তু সিকিউ এবং সেকেন্ড পেপারে পেয়েছে। তো তোমরা যে বলো 10-এ 10 পাওয়া যায় না, হ্যাঁ এটা বলতে পারো স্যার আপনি স্কুলে দেন না কেন। দেখো আমরা স্কুলে একটু হাতে রেখে দিই যাতে তোমরা একটু আরও ভালো করে পড়ো, যে আমরা স্যার 10 পাবো কিন্তু একটা জাস্ট তোমাদেরকে একটা পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিছুটা হাতে রেখে দিই। আমরা স্কুলে আমরা 10% মার্কস হাতে রেখে দিই, কিন্তু এই 10% মার্কস তোমরা বোর্ডে পাও। যেটাই তোমরা এখানে 9 পাচ্ছ সেটা অবশ্যই 10 পাবে বোর্ডে গেলে, আমি কথা দিতে পারি। তবে অনেক সময় দেখা যাচ্ছে তোমার খাতাটা এমন এক জায়গায় পড়লো, তোমার ভাগ্যটা যদি খারাপ হয় তাহলে ওই জায়গায় সে এভারেজ নাম্বার দিয়ে দেয়। অনেক খাতা আছে যে এভারেজ নাম্বার দিয়ে, দেখো এইবারই কিছু ভালো ছেলে, খুব ভালো মানের ছেলে, তারা কিন্তু বাংলায় এবার যে হায়েস্ট রেজাল্ট হয়েছে তোমরা ক্লাস 10-এর জানো, যে এবার 90 জন বাংলায় এ প্লাস পেয়েছে, এবং এটা কিন্তু স্কলারসের ইতিহাসে বলা যায় এটাই হায়েস্ট নাম্বার, প্রায় 38% নাম্বার এ প্লাস পেয়েছে। এর আগে এত পার্সেন্ট আমরা সর্বোচ্চ দেখেছি ক্লাস 10-এ 22 থেকে 24, 25, 26% এ প্লাস পাই, কিন্তু এইবারই আমরা দেখলাম যে প্রায় 37-38% এ প্লাস। এটা কিন্তু খুব আমার দৃষ্টিতে হয়তো আরও ভালো পাওয়া উচিত ছিল, কিন্তু 101 জন পেয়েছে এ। 101 জন মানে তোমার স্যার কিন্তু এর আগে আলোচনা করেছেন। তো এর মধ্যে 60 জন ছিল যাদের নাম্বারটা ছিল 76 থেকে 79-এর ঘরে। এটা খুবই দুঃখজনক যে প্রায় 60 জন বাচ্চা এবার যারা পরীক্ষা দিয়েছে তাদের নাম্বারটা ছিল 76 থেকে 79-এর ঘরে। তার মানে খুব দুঃখজনক। একটু যদি তারা পড়তো, তারা হয়তো পড়েছিল, এক্সামিনার একটু করতে পারতো। তো এই সমস্ত জায়গায় কিন্তু আফসোস রয়ে যায় যে 90 জন এ প্লাস পেয়েছে আর 101 জন পেয়েছে এ। তো এই 101 জন পেলে কত হলো, বাংলায় হতো 190 জন এ প্লাস হতো, তাহলে দেখো কোথায় চলে যেত। তো আমি তোমাদেরকে অনুরোধ করব যে তোমরা যারা ক্লাস 10-এ আছো এই ভুলটা করো না। আমরা চাইলে তোমরা দেখো অল্প একটু পড়লেই, একটু যদি তোমরা নিজেদেরকে একটু সংশোধন করে নাও, নিজেদেরকে একটু খেয়াল করো, এবং তোমাদের শিক্ষকদের কথাগুলো একটু শোনো, তোমার শিক্ষকরা যে ক্লাসগুলো নিচ্ছেন সবাই যদি মনোযোগের সাথে অ্যাটেন্ড করো এবং পড়ো। এখন আমরা লকডাউনের মধ্যে আছি, দেখো আমাদের অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরও আমরা চেষ্টা করছি আমরা ক্লাস করার জন্য। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাই, না হলে এরপর আর সময় পাবে না। তুমি দেখো ক্লাস 10 উঠে গেছো, কিছুদিন পরে এতদিন তোমার তো ফার্স্ট টার্ম হয়ে যেত প্রি টেস্টের জন্য প্রস্তুতি নিতে, এরপরে দেখো টেস্টের জন্য তোমার সময় শেষ, তুমি কিন্তু আর সময় পাচ্ছ না। ক্লাস 10-এ যারা পড়ো তোমরা এই মনে করো না যে আমাদের পরীক্ষাটা হবে না, তোমাদের পরীক্ষা হবেই কিন্তু। হ্যাঁ, তোমাদের এই ফেব্রুয়ারিতেই পরীক্ষা হবে। তো মজার ব্যাপার হচ্ছে তোমরা স্বতঃস্ফূর্ত এখন বাসায় আসো, অঢেল সময় পড়ো, খাও, ঘুমাও, এছাড়া অন্য কোনো কাজ নেই তোমাদের। সুতরাং সবার আসতে হবে, পরীক্ষাগুলো দিতে হবে। তো এই অল্প একটু পরিশ্রম করলে দেখো এ প্লাসটা আসবে। আর আমার যতদূর বিশ্বাস তোমাদের সময় থেকেই মনে হয় গ্রেডিং চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 90% যদি হয়ে যায় তাহলে তো আসলেই খুব কষ্টকর হয়ে যাবে, যে এই জায়গায় 90% বাংলায় পেতে হলে কিন্তু তোমাকে আসলেই কষ্ট করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট হলো যে জায়গাটায় তোমার 80%-এর চিন্তা আমরা করতাম, যেখানে 8 দিতাম সেই জায়গায় আমরা 9 দিব, ঠিক আছে। কিন্তু ওই যে এমসিকিউ যে 60 মার্কস, এই 60-এর মধ্যে তোমার 60 পেতে হবে। আর ক্রিয়েটিভে ধরো আমি যেখানে তোমাকে 8 দিতাম এভারেজ, সেখানে এখন এভারেজ 9 দিব, 90% দিব। তাই 90% দিলাম, কিন্তু ওদিকে এমসিকিউ তুমি চলে হয়ে গেল 60-এর মধ্যে 40 মার্কস শর্ট, সেক্ষেত্রে তোমার কখনোই 90% মার্কস হবে না। তবে আমি কথা দিতে পারি তোমরা
সবাই যদি তোমাদের একটু হাতের লেখাটা ঠিক করো আর মোটামুটি যদি তোমরা 2-3 ঘন্টা করে বাংলার পেছনে সময় দাও তোমরা অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে। তো আমার এটাই বক্তব্য, এটাই তোমাদের কাছে পরামর্শ। আর বাংলার জন্য তোমাদের যে পরীক্ষাটা আছে এটা ভালো করে দাও, আমরা ওইভাবেই প্রশ্ন করছি। আর এটা খুব ইম্পর্টেন্ট। এখন আমরা গতে চলে আসি, ঘ নাম্বারে চলে আসো। এটা খুব সহজ একটা কবিতা, কিন্তু সহজ হলে কি হবে, এটা কিন্তু খুবই আসার মতো। আমি বারবার বলি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কবিতা, এবং মনে রাখো যে এর পরীক্ষা আসছে এবং তোমার ফাইনালও পরীক্ষা আসবে। চলে আসো এইটাই। এখন দেখো লাস্ট নাম্বারটা আমরা একটু মুছে দিই, বোর্ডটা একটু হিজিবিজি হয়ে গেছে, এটা আমরা মুছে দিই। গ পর্যন্ত শুধু ঘ নাম্বারটা রাখলাম। ঘ নাম্বারটা রেখে কি হয় দেখো, এখন এখানে প্রশ্ন আছে। প্রশ্নটা কি, মহাজ্ঞানী মহাজন যে পথে গিয়েছেন সে পথ স্মরণীয় কেন? এই জায়গাটা ধরতে হবে, মানে এই জায়গাটা তোমার প্রশ্নটা ধরতে হবে। জ্ঞানটা পেতে হলে এই জায়গাটায় হাত দিতে হবে। বলছি যে সে পথ স্মরণীয় কেন, কোন পথ? যে পথে মহাজ্ঞানী এবং মহাজনরা গিয়েছে, তাই তো? এই পথ স্মরণীয় কেন? এই স্মরণীয় কেন উত্তর দিলেই তোমার একে এক পাবা। তারপরে দ্বিতীয় প্যারায় তুমি করবা ওই যে স্মরণীয় হয়েছে কোন কারণে স্মরণীয়, কারণটা বর্ণনা করবা। তৃতীয় জায়গায় দেবা প্রয়োগ কি করবা, এই যে স্মরণীয় হয়েছে উদ্দীপকে কোন জায়গায়? এই যে নেলসন ম্যান্ডেলা স্মরণীয় হয়েছেন, উনি দীর্ঘদিন ধরে বর্ণবাদীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাই না? এই জায়গায় স্মরণীয়, তাহলে ওইটা হচ্ছে প্রয়োগ। তাহলে প্রয়োগ হলে অবশ্যই সেটা 3 নম্বর প্যারায় হবে, কখনোই সেটা 2 নম্বর প্যারায় হবে না, রাইট? এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখো এটা বলে দেয় তোমাদের হরহামেশা যে আরে লিখলেই হয়। নো, আমি বলছি তোমাদের এটা হবে না, যেই বলুক না কেন, আমি যেটা বলছি এটাই লিখবে। আমি অনেক গবেষণা করে, অনেক চিন্তা করে, অনেক চিন্তা করেই তোমাদের বলছি, এটা নিয়ে ট্রেনিংও হয়েছে। সুতরাং এই প্যারাটা তোমরা একটু প্লিজ, হ্যাঁ বলবে যে মার্কস পাবো না, আমি তো বলেছি মার্কস পাবে না, একটু বলি না। আমি বলেছি মার্কস অবশ্যই পাবে, কিন্তু স্ট্যান্ডার্ড মার্কসটা পাবে না। আমার দরকার হচ্ছে 10, আমার 10-এ 10 দিতে হবে, অথবা 9 পেতে হবে, ঠিক আছে? আমি তো এভারেজ নাম্বার 6, 7, 8 পেতে চাই না। তাহলে আমি 6, 7, 8 পেতে হলে একটা এভারেজ মানে লিখলেই হবে। অনেকেই উদ্দীপক লিখেই 6, 7 পেয়ে যায়, বুঝতে পারছো? উদ্দীপকটা তুলে দিলাম, 6, 7 হয়ে গেল, কিছু নিয়ম। আর এটা পাশের জন্য হতে পারে, এটা 40%-এর জন্য হতে পারে, 50%-এর জন্য হতে পারে, 70%-এর জন্য হতে পারে, কিন্তু 90-80%-এর জন্য এই লেখাই হবে না। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই মান ভালো করতে হবে, বুঝতে পারছো? অবশ্যই মানের দিক থেকে তোমাকে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে, না হলে তো তোমাদের সময় প্রায় 24 লাখ পরীক্ষা দিবে। 24 লাখ পরীক্ষার মধ্যে কয়জন বাংলায় ক্লাস পায়? সব মিলিয়ে 15,000। তো 15,000-এর মধ্যে তো তোমার থাকতে হবে, আর থাকতে হলেই তো তোমার একটা নিয়ম মেনে চলতে হবে। তুমি হরহামেশা লিখলে তোমার এই ভালো নাম্বারটা হবে না। ওকে, মহাজ্ঞানী এবং মহাজনরা যে পথে স্মরণীয়, আমরা এটা কি উত্তর দিব জ্ঞানমূলকে? এই উত্তরটা একটু লিখে নাও। উত্তরটা হচ্ছে, এখানে লেখো উত্তর, ঘ নাম্বার উত্তর লেখো, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাজ্ঞানী মহাজন। যে পথে এগিয়েছেন সে পথকে চিরস্মরণীয় করেছেন। আচ্ছা, ওকে। এখন এটা জ্ঞানমূলক লেখার পরে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাজ্ঞানী মহাজনরা যে পথে এগিয়েছেন সে পথকে চিরস্মরণীয় বলেছেন। এখন মহাজ্ঞানী মহাজনরা যে পথে গিয়েছেন সেই পথকে চিরস্মরণীয় কেন? এই যে চিরস্মরণীয় বলেছেন কারা? যে পথটা সবার জন্য উন্মুক্ত, সবার জন্য সুন্দর, সবার জন্য মসৃণ, এবং মানব কল্যাণের জন্য অথবা জনকল্যাণের জন্য এবং মানুষ জাতির জন্য যে পথটা
সবসময় মানুষের কল্যাণের পথে এগিয়েছে, সেই পথটাই হচ্ছে আমাদের কাছে চিরস্মরণীয়। এই কথাই বলতে চেয়েছেন। দ্বিতীয় অংশে কি উত্তর দিবে? দ্বিতীয় অংশে উত্তর দিবে হচ্ছে, মনে রাখবে যে আমরা আবার সেই অংশে, এটা কিন্তু 4টে অংশ, এই 4টে অংশ তোমাকে খুব সুন্দরভাবে উত্তর দিতে হবে। 4টে অংশের মধ্যে অন্যতম অংশ হচ্ছে যে আমরা এখন সেটাই চলে যাব। কবিতায় কি বলা হয়েছে? যে আমরা কিছু ব্যক্তিকে স্মরণীয় হতে দেখেছি, যেমন স্মরণীয় হচ্ছে পৃথিবীর অন্যান্য ব্যক্তিরা যারা সবসময় মানব কল্যাণে কাজ করেছেন। এবং এই কবিতার মূল সুর হচ্ছে আমাকে স্মরণীয় এবং বরণীয় হতে হবে। আর স্মরণীয় এবং বরণীয় হতে হলে বাসায় বসে থাকলে, ঘরে বসে থাকলেই হবে না। এখানে কি করতে হবে? আমাকে এমন কিছু কাজ করতে হবে যে মানব সভ্যতার জন্য এটা চিরস্মরণীয় হয়ে থাকে। তাই প্রত্যেকের উচিত অবশ্যই ভালো কিছু কাজ করা। তো আমার এক্ষেত্রেও ভালো কাজ করেছে এরকম ব্যক্তির কথা বলা হয়েছে। এরপর থার্ড প্যারায় চলে আসবে। থার্ড প্যারায় হচ্ছে নেলসন ম্যান্ডেলার কথা বলা হয়েছে, যিনি বর্ণবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যুদ্ধ ঘোষণা করেছেন, অথবা তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য তিনি কি করেছেন, তিনি জেল খেটেছেন। সেই সমস্ত বিষয়গুলো এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে তৃতীয় প্যারা হয়ে গেল। এই থার্ড প্যারায় বা চতুর্থ প্যারাতে তোমাকে একটা ম্যাজিক বাক্য দিতে হবে। এই ম্যাজিক বাক্যটা আমি একটু লিখে দিচ্ছি, এটার জন্য একটা ভালো নাম্বার পাবে। ওকে, সেই অংশটা এটা লিখবে, সবশেষে লিখবে তাই, একটু অন্য কালিতে লেখো, একদম শেষে লিখবে তাই বলা যায় নেলসন ম্যান্ডেলা পথ অনুসরণ আলোচ্য কবিতার মহাজন মহাজ্ঞানীদের পথ অনুসরণের নাম। ওকে, তাই নাই, অতএব তাদের প্রদর্শিত পথ অনুসরণ করতে হবে। ওকে, এটা আমার শেষ কথা, এটা লাস্ট প্যারা। এই জাতীয় প্যারা হচ্ছে তোমার সবসময় উচ্চতর দক্ষতামূলক। যেখানে উচ্চতর দক্ষতা থাকবে সেই জাতীয় তাই বলা যায়, সবশেষে বলা যায়, কথাগুলো সংযুক্ত করে ফেলবে। হ্যাঁ, সবশেষে বলা যায়, উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, অনেকগুলো কথা বলা যেতে পারে। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখলাম লাস্ট নাম্বারটা দেখে কি লিখবে। একদম সাধারণত ঘ নাম্বারের শেষ প্যারায় এটা কি লেখো ভালো করে দেখো। প্রত্যেকটা প্রশ্নে লিখবে ঘ নাম্বার। এখানে আমি লিখে দিচ্ছি ঘ নাম্বার শেষ প্যারা, একদম ফিনিশিং প্যারা, যেটা উচ্চতর দক্ষতা বলা হয়। হ্যাঁ, এটা লেখো উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতা এই প্যারাতে এই শব্দগুলো ব্যবহার করবে, তাহলে ভালো মার্কস পাওয়া যাবে। কোন শব্দগুলো? এখানে যেমন আমি বলেছি তাই, একটা লেখো তাই বলা যায়। হ্যাঁ, তাই বলা যায়, এটা দিয়ে শুরু করতে পারো। ঠিক আছে, উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, আলোচনা থেকে বলা যায়। তারপরে সব শেষে বলা যায়, তারপরে উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, তারপরে অতএব সবশেষে বলা যায়। এই জাতীয় সেন্টেন্স দিয়ে শুরু করবে, শেষ করবে। একদম
ফিনিশিংয়ে 4 নম্বরে অর্থাৎ ঘ নম্বরে যে প্রশ্নটা আসবে, এই ঘ নম্বরের প্রশ্নে সাধারণত এই জাতীয় সব, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি শেষ করে ফেলেছো, তোমার আর এখানে কোনো প্রাপ্তি নেই, আর কোনো দরকার নেই। এই জাতীয় উত্তর দিয়ে তুমি খুব ভালো একটা নাম্বার পাবে, আদারওয়াইজ ভালো নাম্বার ভালো করে দেখো। আমি উচ্চতর দক্ষতা অর্থাৎ তোমাদের 7টা উচ্চতর দক্ষতা লিখতে হবে, রাইট? 7টা উচ্চতর দক্ষতা, এটা ঘ নাম্বারেই পাওয়া যায়, উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন, অন্য কোনো কোশ্চেনে কিন্তু পাবে না। তাহলে সেক্ষেত্রে আমার একটা পরামর্শ এখানে দিলাম। পরামর্শটা কি, তোমাদের ধরো যে কোনো একটা প্রশ্নের উচ্চতর দক্ষতা লিখতে গেলে লাস্ট প্যারাটা তোমরা খুঁজে পাও না। তোমরা সবসময় গ নাম্বার পর্যন্ত বলো যে স্যার 3টে প্যারা ঠিক আছে, সেই জায়গায় জ্ঞান, অনুধাবন এবং হচ্ছে প্রয়োগ এই পর্যন্ত তোমরা ঠিক পারো। কারণ জ্ঞানে হচ্ছে জানো, জ্ঞানে ওই লাইনটা অর্থ কী সেটা বলা, আর অনুধাবনে তোমরা সবসময় জানো যে বা লেখো যে আমাদের টেক্সট বিশ্লেষণ করতে হবে, আর হচ্ছে প্রয়োগে তোমরা জানো যে আসলে আমাদের ওই যে কী জানো উদ্দীপক বিশ্লেষণ করতে হবে এবং মিলিয়ে দিতে হবে, তাই তো? কিন্তু ঘ নম্বরে এসে তোমাদের আমি যে সমস্যাটা দেখেছি, খাতা দেখতে গিয়ে তোমরা এটা মিলাতে পারো না। তোমরা ঘ নম্বরে যাওয়ার পরে 3 প্যারা পর্যন্ত অর্থাৎ 3rd প্যারা পর্যন্ত ঠিক থাকে, কিন্তু 4th প্যারায় গিয়ে কী লিখবে এটা হদিস পাও না। এই 4th প্যারাই হচ্ছে, আমি আমাকে দেখাই দিই, 4th প্যারাই হচ্ছে, তুমি মনে রাখবে যখন 4th প্যারা করবে অর্থাৎ ঘ নম্বর কয়টা লিখতে হয় বলো তো, মনে আছে? 7টা ঘ নম্বর লিখতে হয়। তো 7টা ঘ নম্বরের 4th প্যারা, লাস্ট প্যারায় লিখবে যে এই শব্দগুলো আমি যে দিলাম এই শব্দগুলো শেষ করবে এবং কি, এবং হচ্ছে ওই প্রশ্নের যে উত্তরটা মিলিয়ে দিবে কি, যে আমি এখানে যেমন বলেছি যে তাই বলা যায় নেলসন ম্যান্ডেলার অনুসরণ করে আলোচ্য কবিতার মহাজনের পথ অনুসরণ করতে হবে, তাই না? আমি এই জায়গায় বলতে অতএব বলা যায়, তোমরা সব শেষে বলো না, উপযুক্ত আলোচনা থেকে বলা যায়, সব শেষে বলা যায়, আলোচনার শেষে বলা যায়, পরিসমাপ্তিতে বলা যায়, এইগুলোই কিন্তু কি বলা যায়, তোমার ওই উদ্দীপকের কথা এবং তোমার বইয়ের কথা মিলিয়ে দিবে। হ্যাঁ, উদ্দীপকে এটা বলা হয়েছে এবং আমার বইয়ের পুস্তকে এই বলা আছে, সুতরাং এইটাই সেটার উচ্চতর দক্ষতা। তাই উচ্চতর দক্ষতার জন্য আলাদা কোনো নিয়ম নেই, শুধু এই শব্দগুলো তুলে দেবে, যে কোনো একটা শব্দ। আমি এখানে করে দিলাম 1 2 3 4 5, 5টা দিলাম, 7টা কোশ্চেনের জন্য 7টা দিয়ে দিই। হ্যাঁ, অতএব বলা যায়, আরেকটা দেখো পরিসমাপ্তিতে বলা যায়। হ্যাঁ, তাহলে আমি এক্সামিনার খুশি হবেন। এটা 1 নম্বরের, এটা 2 নম্বরের, এটা 3 নম্বরের, এটা 4 নম্বরের, এটা 5 নম্বরের, 6 নম্বর লেখো। পরিসমাপ্তিতে বলা যায়, পরিসমাপ্তিতে বলা যায়, ঠিক আছে? তারপরে 7 নম্বরে দাও, আলোচনার শেষে দিয়েছি। হ্যাঁ, আলোচনার শেষে বলা যায়, ঠিক আছে? এই জাতীয় প্রশ্নগুলো সব কোন নম্বরে হবে? ঘ নম্বরের উচ্চতর দক্ষতা, যেটা লাস্ট প্যারায় থাকে। আমাদের এই লাস্ট প্যারাটা নিয়ে অনেক সময় আমরা লাস্ট প্যারায় দেখা যায় যে টিক চিহ্ন দিয়ে আমরা শেষ করে দিয়ে একটা এভারেজ নাম্বার দিই। তোমরা সবাই জানো যে এই জাতীয় প্রশ্নের উত্তরে সবসময় হ্যাঁ কি নাম, সাইদুজ্জামান লিখেছ যে কনক্লুশনটা রাইট, কনক্লুশনটাই হচ্ছে উচ্চতর দক্ষতা। সেটা কিন্তু তোমার ওই যে গ নম্বরে থাকে না, এটা ঘ নম্বরেই থাকে। ওই কনক্লুশনটা অর্থাৎ ওই রচনার মতো যে উপসংহার লেখো না, এরকম একটা কনক্লুশন বাক্য থাকলে যেটা এক্সামিনার ভাবেন যে ছেলেটা সিরিয়ালি লিখছে, সুন্দর করে লিখছে এবং মিলিয়ে দিয়েছে। কি মিলিয়ে দিয়েছে? এই মিলানোটাই হচ্ছে উচ্চতর দক্ষতা, সে লিখে দিয়েছে। এবং জিএসটা অর্থাৎ উচ্চতর দক্ষতায় জিএস থাকে ওই কবিতায় এবং ওই তোমার উদ্দীপকে কি বলতে চাইলো, এই বলতে চাওয়ার জিনিসটাই হচ্ছে তোমার উচ্চতর দক্ষতা, যেটা তোমাকে আলাদাভাবে থিঙ্কিং করতে হয়, যেটা আলাদাভাবে ক্রিয়েট করতে হয়। এই ক্রিয়েটেডটাই ক্ষেত্রে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই, আমরা অনেক সময় লিখতে পারি না, মিলাতে পারি না। তুমি দেখবা এই সমস্ত কয়েকটা শব্দ তোমার মনে রাখবা, মনে রাখলে যখনই দেখবা তুমি শেষ করবা 4 নম্বর প্যারা দিয়ে দিবা, তখন লিখবা আলোচনার শেষে বলা যায় যে দেখবা অটোমেটিক্যালি তোমার মাথা নিয়ে নিচ্ছে এবং তুমি অ্যান্সারগুলো খুব সহজে করতে পারবা। এই অ্যান্সারগুলো তোমার এত বেগ পেতে হবে না, এত সময় ক্ষেপণ করতে হবে না বা কষ্ট পেতে হবে না, ঠিক আছে? তো
আমরা শেষ করব। আর কোনো তোমাদের দাবি দেওয়া আছে কিনা আমার একটু বলো, তোমাদের কি কোন চ্যাপ্টারে কোন সমস্যা? আমরা দেওয়ার পর রেজাল্ট কবে নাগাদ পাবো? আচ্ছা, এটা আসলে এখন বলতে পারবো না। কারণ কি জানো, কারণ হচ্ছে এটা তো আমরা সম্ভবত তোমাদের খাতাগুলো দেখবো ভার্চুয়াল পদ্ধতিতে। ভার্চুয়াল পদ্ধতি বলতে তোমরা নিজেরাও জানো, তোমাদের খাতাগুলো যখন তোমরা লিখবে, লেখার পরে ছবি তুলে আমাদেরকে পাঠাবে, ওটা আবার তোমার মোবাইলেই থাকবে ছবি তোলা, ওইটা আমরা কারেকশন করে তোমাদের নাম্বার দিয়ে মন্তব্য দিয়ে যেখানে কাটা ওই জায়গায় কাটাকাটি করে তোমাদের কাছে পাঠিয়ে দিব। একটু হয়তো সময় লাগতে পারবে, এমসিকিউ এর মতো সাথে সাথে আমরা হয়তো রেজাল্টটা দিতে পারবো না, ঠিক আছে? এমসিকিউ এর মতো সাথে সাথে দেওয়া হয়তো সম্ভব হবে না, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে। কিন্তু তোমরা মনে রাখবে যে যেহেতু তুমি এটা ইন্টারেস্ট পরীক্ষা, তুমি ক্রিয়েটিভ ভালো করার নিয়ম হচ্ছে জানো, ওই কবিতার গল্পগুলো আগে কি করতে হয় জানো, একটু ভালো করে মূল বক্তব্য পড়ে নেবা, প্রত্যেকটা গদ্য এবং কবিতার মূল বক্তব্যটা পড়ে নেবা। এটা হলে গ এবং ঘতে তোমার কোনো সমস্যা হবে না। আর খ নম্বরে কিন্তু তোমাকে ভিতরে যদি না পড়া থাকে তুমি কখনোই উত্তর দিতে পারবে না। সুতরাং খ নম্বরটা তোমার খুব কেয়ারফুলি করতে হবে, আর ক নম্বরটা তো জ্ঞানমূলক হতেই হবে। সুতরাং না, এটা কি এতক্ষণ কে বলছে এটা কথাটা? সাইদুজ্জামান, তুমি একটা প্রশ্ন করেছো উদ্দীপক, আমি কিন্তু এতক্ষণ বলেছি বাবা। হ্যাঁ, এখন আমি বললাম যে উদ্দীপক দ্বিতীয় প্যারায় লেখা যাবে কিনা, আমি কিন্তু এতক্ষণ এই কথাই বললাম। আমি বলেছি তোমাদের জন্য নয়, আমি একটা এভারেজ স্টুডেন্টের জন্য বলেছি। যে বাচ্চাটা, যে শিক্ষার্থীটা মনে করো 10-এর মধ্যে 6 পেলে খুশি, অথবা 7 পেলে খুশি, অথবা যে পাস করতে পারছে না, সে নিয়ম মানবে না, তার কাছে ওই নিয়মই বা কি, সে তো উদ্দীপক বুঝতেই পারবে না এবং সে তো লেখাও বুঝতে পারবে না। সে এভারেজ মানে লিখলে সে একটা নাম্বার পাবে 6-7। কিন্তু দ্বিতীয় পারায় লিখলে কি 10-এ 10 পেতে হবে। 10-এ 10 পেতে হলে কি, তোমাকে আমি একটা সুন্দর গাড়ি দিলাম। এই সুন্দর গাড়ি যখন দিলাম, তখন গাড়িটা তোমাকে তো ওই গ্লাস খুলে ঢুকতে হবে, তাই না? তোমাকে দরজার চাবি দিয়ে খুলে ঢুকতে হবে। তা দরজার চাবি যদি তোমার কাছে দিই, এখন চাবি যদি তুমি জায়গা মতো না দিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তুমি ভেঙে চুরে ঢুকে গেলে, সে গাড়িটার অস্তিত্ব থাকবে না। এই জন্য তোমাকে একটা চাবি দিয়ে দিলাম, সিস্টেম শিখিয়ে দিলাম, এই সিস্টেম মতো তুমি ঢুকবা, অর্থাৎ সিস্টেম মতো লিখতে হবে। প্রত্যেক জিনিসের একটা সিস্টেম আছে। ক্রিয়েটিভটা আসিও ওইভাবে ধাপে ধাপে, অর্থাৎ ক্রিয়েটিভ প্রশ্নের কিন্তু ধাপটাই একটু আলাদা। যে তোমার যদি জ্ঞান উল্টোপাল্টা লিখলেও হবে, আমি কিন্তু কখনোই বলিনি যে তুমি নাম্বার পাবে না। তুমি যদি জ্ঞান সবার পিছনে লেখো তাও নাম্বার পাবে, তুমি যদি এদিক ওদিক করে লিখে নাম্বার পাবো। কিন্তু আমরা বলতে চাচ্ছি কি, আমরা একটা ভালো নাম্বার চাচ্ছি। ভালো নাম্বারের জন্য এক্সামিনারকে খুশি করার দরকার। আর খুশি করতে হলে কি করতে হবে, একটা সুন্দর পরিমার্জিত লেখা দরকার। আর লেখা দরকার হলে সিস্টেমটা মেনে নেবে। এই সিস্টেমটা করলে তোমার জন্য সুবিধা হবে। আর আমি বললাম যে দ্বিতীয় প্যারায় কেন হবে না, দ্বিতীয় প্যারাটার নাম হচ্ছে অনুধাবন। তো অনুধাবনটা কি, অনুধাবন যদি তোমার মুখস্থ না থাকে অনুধাবন হবে না। অনুধাবনটা এক ধরনের মুখস্থ জিনিস, এক ধরনের জানা জিনিস। আর প্রয়োগটা শেষে তোমাকে এই মার্কারটা দিলাম, মার্কারটা তুমি মার্কার দিয়ে যে লেখা যায় এটা তোমাকে আগে জানতে হবে, শিখতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় প্যারা। আর মার্কার যখন দিলাম, তুমি যখন লিখবে, এটা থার্ড প্যারা, অর্থাৎ প্রয়োগ যখন করবা এটা থার্ড প্যারা। তো এটা সিস্টেম আছে না, যে তোমার এটা যদি আমি দিস ইজ ফার্স্ট টাইম, তুমি এটা প্রথম দেখেই কি তুমি মনে করবা, তুমি আগে এর আগে কখনোই দেখো। এটাকে দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা মার্কার কলম দিয়ে লেখার মতো। আমরা কিন্তু কেউ জানতাম না যদি প্রথম আমরা এটা দেখে থাকি। তাহলে কি করতে পার, এর আগে যদি আমি দেখে থাকি, আরেকজন বন্ধু দেখে যে এটা এর আগে সে লিখেছে, তাহলে সে কি করবে, ওই দ্বিতীয় প্যারা, অর্থাৎ প্রথমে সে ভাববে যে এটা তো মার্কার, লেখা যায়, এরপরে খুলবে, লিখবে। এটা প্রয়োগ। তা প্রয়োগ জিনিসটা শেষে হয়, আর হচ্ছে অনুধাবন জিনিসটা আগে হয়। তাহলে প্রয়োগ করার আগে হচ্ছে অনুধাবন, আর সবার আগে জ্ঞানটা মানে জিনিসটা তুমি কি বুঝলে শর্টকাটে যেটা। তাহলে আমরা এই ধারাবাহিকতায় যাব, এই ধারাবাহিকতায় গেলে আমরা একটা ভালো নাম্বার পাবো, অর্থাৎ 10-এ 10 পাবো। ঠিক আছে? তা আমি আর দীর্ঘায়িত করছি না। তোমাদের যদি আর কোনো গদ্য এবং পদ্যের সমস্যা থাকে আমরা একটু লিখে জানাও, আমি পরবর্তীতে তোমার উত্তর দিয়ে দেব। আচ্ছা, 71-এর দিনগুলো আমি একটু পড়ে নেই, আমি এক্ষুনি শেষ করব। 71-এর দিনগুলোর মধ্যে যে ডেটগুলো দেওয়া আছে,
হ্যাঁ, একজন বলেছো 71 দিনগুলো অনেকগুলো ডেট আচ্ছা 71 দিনগুলো আমি নেক্সটে এই পরীক্ষা আছে কিনা জানি যদি থাকে আমি সন্ধ্যের মাধ্যমে ডেটগুলো মুখস্থ করে দেবো। হ্যাঁ, ওগুলো খুব সুন্দরভাবে আমার সিস্টেম করা আছে যে একটু দেখলেই তোমার ডেটগুলো মনে থাকবে। হ্যাঁ, তো নেক্সটে আমরা তাহলে 71 দিনগুলো পড়বো। হ্যাঁ, 71 দিনগুলো আর যেহেতু ওয়ান ওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট 71 মাথায় রেখো 71 দিনগুলো লেখক পরিচিতি থেকে শুরু করে আমি একটা ছন্দ তৈরি করে দিব যে ছন্দগুলো পড়লে তোমাদের এটা মনে থাকবে। ঠিক আছে, তো আমি বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, ভালো থাকবে, বাই। আর পরবর্তীতে তোমার বন্ধু সবাই নিয়ে আসবে, ক্লাসগুলো করো। ওকে, এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো করো। ঠিক আছে, খুদা হাফেজ, বাই।